আমাদের স্পিড চেঞ্জের জন্য আমরা স্পিড কন্ট্রোল যেটা করলাম মোটরের, এখন তো বর্তমানে করলাম আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ। সেই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে গিয়ে একটা উপায় আমরা দেখলাম, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার সাথে সাথে ভি বাই এফ রেশিওটাকেও মেনটেন করতে হবে কনস্ট্যান্ট ভ্যালুতে, একটা উপায়। পালিয়ে গেল আবার। ভি বাই এফ রেশিওটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু মেনটেন করতে হবে। দেখ, আমরা দেখলাম স্পিড কন্ট্রোল করছিলাম ইন্ডাকশন মোটরের, সেখানে আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জের মাধ্যমে স্পিড কন্ট্রোল করছিলাম ভিএসআই এবং সিএসআই টেকনোলজির মাধ্যমে, যেখানে আমরা করলাম কি ভি বাই এফ রেশিওটাকে কনস্ট্যান্ট করলাম, একটা উপায়। এই উপায়টা আমরা অবলম্বন করলাম কখন, না তো যখন ভিএসআই অথবা সিএসআই টেকনোলজি নিয়ে যখন আমরা কাজ করলাম, তখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আমরা স্পিডকে পরিবর্তন করলাম ঠিকই, কিন্তু টর্ক ভ্যালুটাকে মেনটেন করার জন্য, লোড মেনটেন করার জন্য আমরা ভি বাই এফ রেশিওটাকেও কনস্ট্যান্টে মেনটেন করলাম। পরবর্তীকালে যখন আমরা সাইক্লো কনভার্টার ব্যবহার করলাম, সাইক্লো কনভার্টারের সাহায্যেও কিন্তু আমরা ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে স্পিড চেঞ্জ করতে পারছি। তখন আমরা দেখলাম কি 2 নম্বর মেথডে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলাম, সেখানে আমরা ভি বাই এফ রেশিওটা কিন্তু আমরা কোন রকম মেনটেন করি না, অর্থাৎ নন মেনটেন, আমরা মেনটেন করিনি। এই আমরাও দেখেছি, এতটুকু আমাদের হয়েছে ফ্রিকোয়েন্সির মাধ্যমে। ফ্রিকোয়েন্সি চেঞ্জের মাধ্যমে যখন আমরা স্পিড চেঞ্জ করলাম, স্পিড কন্ট্রোল করতে যাচ্ছি মোটরের, তখন ভিএসআই বা সিএসআই এর মাধ্যম দিয়ে যদি করি, তাহলে সেখানে আমরা ভি বাই এফ রেশিওটাকে কনস্ট্যান্ট ভ্যালু মেনটেন করে কাজ করেছি। আর সাইক্লো কনভার্টারের মাধ্যমে যখন করলাম, তখন কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জই করলাম আমরা স্পিড চেঞ্জ করার জন্য, কিন্তু সেখানে ভি বাই এফ রেশিওটাকে কনস্ট্যান্ট ভ্যালু মেনটেন আমরা করিনি। এখন ভিএসআই আর সিএসআই এর মাধ্যমে যখন আমরা স্পিড চেঞ্জ করলাম ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে, তখন ভি বাই এফ রেশিওটাকে কনস্ট্যান্ট ভ্যালু মেনটেন করলাম ঠিকই। এখন এই অবস্থাতেও মোটরের কিছু কিন্তু টর্কের পরিবর্তন আসে। যখন আমি একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে স্পিড চেঞ্জ করব, একটা ফ্রিকোয়েন্সি থেকে যখন আরেকটা ফ্রিকোয়েন্সিতে যখন আমি স্পিড চেঞ্জ করব, তখন মোটরের স্পিড তো চেঞ্জ হবে, সাথে কিছু মোটরের টর্কের মানও চেঞ্জ হবে, এবং মোটরের স্পিড যখন চেঞ্জ হবে, মোটরের স্লিপ ভ্যালুও চেঞ্জ হবে। তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার সাথে সাথে মোটরের স্পিড কেমন চেঞ্জ হবে, তার করেসপন্ডিং স্লিপ কেমন চেঞ্জ হবে, যখনই আমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করব, যেই ফ্রিকোয়েন্সিকে আমি চেঞ্জ করব, অর্থাৎ ফ্রিকোয়েন্সিকে যখনই আমি চেঞ্জ করব, চেঞ্জ করার সাথে সাথে আমার কি কি পরিবর্তন আসবে? প্রথমে আমার স্পিডের পরিবর্তন আসবে, স্পিড চেঞ্জ হবে। এক নাম্বার, স্পিড যদি চেঞ্জ হয়, তাহলে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের নিশ্চয় স্লিপ ভ্যালুও চেঞ্জ হবে না, হবে না বল? স্লিপ ভ্যালুও চেঞ্জ হবে। এখন স্লিপ ভ্যালু যখন চেঞ্জ হবে, মোটরের রানিং টর্ক চেঞ্জ হবে না, মোটরের যেটা ফুল লোড টর্ক সেটা চেঞ্জ হবে না, কিন্তু মোটরের কিন্তু ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটিটা চেঞ্জ হবে। মোটরের আমার ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি চেঞ্জ হবে, অর্থাৎ ম্যাক্সিমাম টর্ক, যেটা মোটরের যেটা ম্যাক্সিমাম টর্ক থাকে, সেটাও কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ ভিএসআই বল বা সিএসআই বল, এই পদ্ধতিতে যখনই আমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করব, ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করার সাথে সাথে মোটরের স্পিড চেঞ্জ হবে ঠিকই। এখন মোটরে যখন স্পিড চেঞ্জ হবে, মোটরের স্লিপ ভ্যালুও চেঞ্জ হবে।
আর মোটরের স্লিপ ভ্যালু যখন চেঞ্জ হবে, মোটরের ম্যাক্সিমাম টর্কও কিন্তু চেঞ্জ হবে। কিন্তু ভি বাই এফ রেশিওটা মেনটেন করার জন্য, ভি বাই এফ রেশিওটা কনস্ট্যান্ট ভ্যালু মেনটেন করার জন্য, মোটরের ফুল লোড টর্ক, যেটাকে বলি আমরা ফুল লোড টর্ক, এটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালুই থাকবে। ভি বাই এফ রেশিওটা মেনটেন করে আমরা মোটরের ফুল লোড টর্কটাকে কনস্ট্যান্ট ভ্যালু মেনটেন করতে পারি, কিন্তু মোটরের ম্যাক্সিমাম টর্ক কিন্তু চেঞ্জ হবে বা চেঞ্জ হয়, এটা মাথায় রাখবি। ঠিক কিরকম ব্যাপারটা, যদি আমাদের দৈনন্দিন জীবনে এই ঘটনাটাকে এক্সাম্পল হিসেবে তুলে ধরি, তাহলে দেখ, আমরা যদি ভালো খাওয়া দাওয়া করি, তাহলে আমরা আমাদের শরীরের একটা ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি থাকে। ধর আমরা খুব ভালো খাওয়া দাওয়া করি, যার ফলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে, এবং তার ফলে আমরা ম্যাক্সিমাম লোড মাথায় করে ধর নিয়ে যেতে পারি 70 কিলো। কিন্তু আমরা তো কখনো 70 কিলো ম্যাক্সিমাম লোড মাথায় নিয়ে তো কাজ করি না। আমরা জেনারেলি 50 কিলো মাথায় লোড নিয়ে সাধারণত কাজ করি। তাহলে সেই যে 50 কিলো লোড সাধারণত নিয়ে আমরা কাজ করি, সেটা হচ্ছে আমাদের ফুল লোড। আর ম্যাক্সিমাম যেটা 70 কিলো, সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম লোড। এবার যদি কোনোদিন আমরা খাওয়া দাওয়া কম করি, তাহলে কি হবে, ওই 70 কিলো যেটা ম্যাক্সিমাম লোড, সেটা হয়তো নিয়ে যেতে পারবো না, সেটা 60 কিলো হয়তো নিয়ে যেতে পারবো, কিন্তু 50 কিলো যেটা ফুল লোড বইছিলাম, সেটা তো নিয়ে যেতে পারবো। তাই মোটরের ভিএসআই এবং সিএসআই টেকনোলজির মাধ্যমে যখন আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে স্পিড চেঞ্জ করি, মোটরের ফুল লোড টর্কটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু থাকে, কিন্তু মোটরের ম্যাক্সিমাম টর্ক কিন্তু পরিবর্তন হয়। ঠিক ফ্রিকোয়েন্সিকে কত পরিবর্তন করলে মোটরের স্পিড কত পরিবর্তন হবে, তার জন্য মোটরের স্লিপ কত পরিবর্তন হবে, তার জন্য মোটরের ম্যাক্সিমাম টর্কের কত পরিবর্তন হবে, এই নিয়ে কিন্তু পরীক্ষাতে আমাদের একটা অঙ্ক আসে। মোটরের ফ্রিকোয়েন্সিকে যখন আমরা চেঞ্জ করব, ফ্রিকোয়েন্সিকে কত চেঞ্জ করলে মোটরের স্পিড কত চেঞ্জ হবে, তার সাপেক্ষে স্লিপ ভ্যালু কেমন চেঞ্জ হবে, স্লিপ ভ্যালু চেঞ্জ হলে মোটরের ম্যাক্সিমাম টর্কের কত পরিবর্তন হবে, এই নিয়ে কিন্তু এখান থেকে একটা অঙ্ক আসে। তাহলে এই অঙ্কটা কিন্তু আসে, মানে আগের দিন যে অঙ্কটা করেছি আমরা আগের টপিকে, আর এই যে ফ্রিকোয়েন্সি রিলেটেড যে টপিক, এই দুটো টপিকের অঙ্ক কিন্তু প্রত্যেক বছর আসে। এই দুটো টপিক থেকে কমন প্রত্যেক বছর অঙ্ক আসে। তাহলে এইখানকার টপিকের রিলেটেড যদি আমাকে অঙ্ক করতে হয়, তাহলে আমাকে 3খানা সূত্র এই জায়গা থেকে মনে রাখতে হবে। যে সূত্রগুলো দেখ তোরা অলরেডি পড়েছিস, তবুও আমি সেই 3খানা ফর্মুলা আমি এখানে ড্র করছি, লিখছি। 1 নাম্বার যেটা ফর্মুলা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে, এই রিলেটেড অঙ্ক করতে, সেটা হচ্ছে স্লিপ অ্যাট ম্যাক্সিমাম টর্ক। অর্থাৎ একটা মোটর যখন ম্যাক্সিমাম টর্কে চলতে পারে, সেই অবস্থায় মোটরের স্লিপ ভ্যালু। বলতো এটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে? কোন অ্যাব্রিভিয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম? স্লিপ অ্যাট ম্যাক্সিমাম টর্ক, মনে পড়ছে? এসএম দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, মনে আছে? এটাকে আমরা এসএম দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। তাহলে যখনই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব, মোটরের ম্যাক্সিমাম টর্ক চেঞ্জ হবে।
আর সেই ম্যাক্সিমাম টর্কের রেসপেক্টে মোটর একটা স্পিডে ঘুরবে, আর সেই স্পিডের রেসপেক্টে যে স্লিপ ভ্যালুটা কাজ করবে সেটাই তো মোটরের ম্যাক্সিমাম টর্ক অবস্থায় স্লিপ ভ্যালু। এই ম্যাক্সিমাম টর্ক অবস্থায় একটা মোটরের স্লিপ ভ্যালু কত থাকবে বা কত হবে সেটা আমাদের একটা ফর্মুলা দ্বারা বের করা হয়, যেটা ফর্মুলাটা হচ্ছে R2 ডিভাইডেড বাই রুট ওভার R1 এর স্কোয়ার প্লাস x1 প্লাস x2 তার হোল স্কোয়ার। অঙ্ক যখন আমরা করব এই ভ্যালুগুলো আমাদের কাছে দেওয়া থাকবে, সেই জায়গা থেকে আমাদেরকে এসএম এর মানটাকে বের করতে হবে। আর সিনক্রোনাস স্পিড একটা পাবো, তাহলে সেই সিনক্রোনাস স্পিডের রেসপেক্টে এসএম এর মানটা যখন আমি পুট করব সেখান থেকে রোটেশনাল স্পিড পেয়ে যাব। তাহলে এটা হলো আমার কাছে স্লিপ ভ্যালু এট ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনে, অর্থাৎ একটা মোটর যদি ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনে যখন চলবে তখন তার স্লিপ ভ্যালু এইভাবে নির্ণয় করা হয়। এবার এই রেসপেক্টে যদি আমার স্লিপ ভ্যালু পাওয়া যায় মোটরের, এইভাবে যদি আমরা মোটরের স্লিপ ভ্যালুটাকে বের করতে পারি, তাহলে বলতো 2 নম্বর মোটরের রোটেশনাল স্পিড আমরা বের করতে পারবো, স্পিড অ্যাট ম্যাক্সিমাম টর্ক। এখানে স্পিড মানে কিন্তু অবশ্যই রোটেশনাল স্পিড। রোটেশনাল স্পিড অ্যাট ম্যাক্সিমাম টর্ক বলতে এই ফর্মুলাটা তাহলে কি হবে, যেটাকে বলবো NR, তাহলে সেটা সমান্তর লিখতে পারি আমরা NS ইন্টু 1 মাইনাস SM, লিখতে পারি তো। তাহলে ম্যাক্সিমাম টর্ক অবস্থায় স্লিপ ভ্যালুটা যদি এখানে বসাই, তাহলে মোটরের যে রোটেশনাল স্পিডটা পাবো, নিশ্চয়ই এই স্পিডে মোটর আমাকে ম্যাক্সিমাম টর্ক প্রোভাইড করবে। এবার মোটর যে ম্যাক্সিমাম টর্ক, যে পরিমাণ ম্যাক্সিমাম টর্ক আমাকে প্রোভাইড করবে, মোটর যে পরিমাণ ম্যাক্সিমাম টর্ক আমাকে প্রোভাইড করবে তারও ফর্মুলাটা হচ্ছে 3 নম্বর, অর্থাৎ ম্যাক্সিমাম টর্ক। ম্যাক্সিমাম টর্কের যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের কাছে টাউ ডি ম্যাক্স। সেটার ফর্মুলা তাহলে কি হবে, সেটার ফর্মুলা হবে 3i ভি ফেজ তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ওমেগা এস, এখানে কিন্তু সর্বদা ওমেগা দ্বারাই রিপ্রেজেন্ট করতে হবে, 2i ওমেগা এস। তারপরে কি হবে বলতো, ফর্মুলাটা আমি ভুলে গেলাম, একটু একটু দেখে নিত, খুব এই জায়গাটা একটু কঠিন আছে। ওমেগা এস ব্র্যাকেট দি R1 হচ্ছে R1 স্কোয়ার প্লাস ওভার। স্যার স্ক্রিনটা শেয়ার করে দিন তো। 1 মিনিট, আমি ফর্মুলাটা একটু দেখে নিতে করছি, আমি এই জায়গাটা ভুলে গেছি একটু। এটা হচ্ছে শুধু R1 স্কোয়ার প্লাস x1, আচ্ছা এটা
ফর্মুলাটা লিখে নিতাম। বেশ, 1 মিনিট। স্ক্রিন শেয়ার করতে গিয়ে তো তোদের কাছে গন্ডগোলটা হচ্ছে, শুধু তোদের গ্রুপেই। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। বেশ, তাহলে কি হলো, এই ইকুয়েশনটা মনে রাখবি। এটা একটু কিন্তু জায়গাটা কঠিন, কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে অঙ্কটা কিন্তু আসবে পরীক্ষাতে। তাহলে ম্যাক্সিমাম টর্ক যেটা পাবো আমরা, তাহলে প্রথমে কি হলো, একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের সমস্ত ডেটা দেওয়া থাকবে, যেখানে R2 কথার অর্থটা কি, রোটরের রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট সার্কিটের রোটরের রেজিস্ট্যান্স। R1 ইকুইভ্যালেন্ট সার্কিটের স্টেটরের রেজিস্ট্যান্স। X1 ইকুইভ্যালেন্ট সার্কিটের উপরে স্টেটরের রিঅ্যাক্ট্যান্স। X2 রোটরের রিঅ্যাক্ট্যান্স। এসব মান কিন্তু আমাদের দেওয়া থাকবে, দিয়ে আমাদেরকে বলবে যে মোটরটার ম্যাক্সিমাম টর্ক কত, এইসব প্যারামিটার গুলো দিয়ে দেবে, দিয়ে বলবে যে মোটরটার ম্যাক্সিমাম টর্ক কত এবং মোটরটা ম্যাক্সিমাম টর্ক অবস্থায় কত স্পিডে ঘোরে। এটা আমাদের কাছে জানতে চাইবে, অর্থাৎ মোটরের ম্যাক্সিমাম টর্ক অবস্থায় মোটরের রোটেশনাল স্পিড কত। তাহলে মোটরের যে প্যারামিটার গুলো দেওয়া থাকবে সেখান থেকে আমাদেরকে বের করতে হবে, মোটর যদি ম্যাক্সিমাম টর্ক আমাদেরকে দেয়, তাহলে সেই অবস্থায় যখন মোটর ঘুরবে, তাহলে সেই অবস্থায় মোটরের একটা স্লিপ ভ্যালু পাবো। তাহলে প্রথমে সেই ম্যাক্সিমাম টর্ক অবস্থায় মোটরের স্লিপ ভ্যালুটা কত হবে সেটাকে বের করে নেব। এটা বের করার ফর্মুলাটা হচ্ছে এটা। এবার সেই মোটরটার একটা সিনক্রোনাস স্পিড তো পাবো আমরা, যা ডেটা দেওয়া থাকবে তার রেসপেক্টে। তাহলে সেই সিনক্রোনাস স্পিডের সাথে যদি আমি স্লিপ ভ্যালুটা ক্যালকুলেট করি, তাহলে সেই অবস্থায় মোটরের ম্যাক্সিমাম টর্ক অবস্থায় মোটরের রোটেশনাল স্পিডটাও পেয়ে যাব। এবার এই ফর্মুলাটা যদি আমরা স্পেশালি মনে রাখতে পারি, তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো যে মোটরটা আমাদের কাছে ম্যাক্সিমাম টর্ক যেটা তৈরি করে দেবে তার পরিমাণটা এত। এই জায়গাটা একটু মনে রাখতে হবে। তাহলে সেই রকমই একটা অঙ্ক আমি তোদেরকে দিচ্ছি এখন, সেই রকমই একটা অঙ্ক আমি তোদের কাছে এখন করছি, যে অঙ্কটা পরীক্ষাতে আসে, এবং এই অঙ্কটাই পরীক্ষাতে আসে। যতবার এসছে পরীক্ষাতে এই অঙ্কটাই এসছে। প্রবলেমটা কি প্রবলেম বলছে, একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর যেটা কিনা 415 ভোল্টের, 50 হার্জ, 4 পোল, 1460 আরপিএম এ ঘোরে, স্টার কানেক্টেড। ভালো করে চিন্তা করে দেখ, এবার মোটর কিন্তু স্টার কানেক্টেড। এই মোটরটার যেটা ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার যেগুলো বলে দেওয়া আছে, কি কি বলে দেওয়া আছে না, তো স্টেটরের রেজিস্ট্যান্সের মান বলে দেওয়া আছে কত,
স্টেটরের রেজিস্ট্যান্সের মান বলে দেওয়া আছে 0.65 ওহম, রোটর রেজিস্ট্যান্সের মান বলে দেওয়া আছে R2 0.35 ওহম, স্টেটর রিঅ্যাক্ট্যান্সের মান বলে দেওয়া আছে 0.95 ওহম, আর স্টেটর রোটর রিঅ্যাক্ট্যান্সের মান বলে দেওয়া আছে 1.43 ওহম। সাথে আরেকটা জিনিস বলে দিয়েছে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স XM, এই মানটা বলা আছে 28 ওহম। ভালো করে দেখ, ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্সটা কিন্তু আমাদের কোথাও কোনো কাজে লাগে ফর্মুলাতে। ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্সের মানটা কিন্তু আমাদের কোথাও কোনো কাজে লাগেনি ফর্মুলাতে, অতএব ওটাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। এবার বলেছে মোটরটা স্পিড কন্ট্রোল করা হচ্ছে, মোটরটা স্পিড কন্ট্রোল করা হবে। মোটরটা যেটা স্পিড কন্ট্রোল করা হবে সেখানে V/F রেশিওটাকে কনস্ট্যান্ট মেনটেন করে, V/F রেশিওটাকে কনস্ট্যান্ট মেনটেন করে এটা বলে দেওয়া আছে। মোটরের স্পিড কন্ট্রোল করতে হবে কিন্তু V/F রেশিওটাকে কনস্ট্যান্ট মেনটেনও করতে হবে, এটা বলে দেওয়া আছে একদম পাতি কথায়। দিয়ে বলেছে যে এই যে মোটরটা আছে আমার কাছে, সেই মোটরটার আমাকে বের করতে বলেছে ম্যাকটাউ ডি ম্যাক্স, এটার মান বের করতে বলেছে প্রথমত, আর সেখান থেকে আমাকে স্পিড অর্থাৎ NR এই মানটা কত, টাউ ডি ম্যাক্স কত সেটা বের করতে বলেছে, আর NR এর মানটা কত হবে সেটাকে বের করতে বলেছে। কখন বের করতে বলেছেন? তো এই দুটো মান আমাকে বের করতে হবে 1 নাম্বার কন্ডিশন, যখন যদি মোটরকে আমি 50 হার্টজ সাপ্লাই দিই তখন কত, 2 নম্বর কন্ডিশন যদি মোটরের ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করি 35 হার্জে তখন কত। পরীক্ষাতে এইভাবেই আসবে অঙ্কটা, যে টাউ ডি ম্যাক্স এর মান কত, এই মোটরটার ক্ষেত্রে ম্যাক্সিমাম টর্ক কতটা দিতে পারবে, আর যখন ম্যাক্সিমাম টর্ক আমাকে দেবে সেই অবস্থায় মোটরের রোটেশনাল স্পিড কত হবে। এই মোটরটা আমাকে ম্যাক্সিমাম টর্ক কতটা দিতে পারবে আর সেই ম্যাক্সিমাম টর্ক অবস্থায় মোটরের রোটেশনাল স্পিড কত হবে। যদি মোটরটাকে 50 হার্জ সাপ্লাই প্রোভাইড করি আর যদি মোটরের ফ্রিকোয়েন্সিটাকে আমরা পরিবর্তন করে 50 হার্জ না দিয়ে যদি 35 হার্জ দিই, তাহলে সেই অবস্থায় এই মোটরটা ম্যাক্সিমাম টর্ক কত প্রোভাইড করবে আর সেই অবস্থায় মোটরের স্পিড কত হবে। বাবা দাদারা পড়ছে, অ করছে, তুমি অ করো গা, যাও। এই অঙ্কটা আমাদেরকে এখন করতে হবে আর এই অঙ্কটাই পরীক্ষাতে আসে। হয়তো অঙ্কটাতে ডেটাগুলোর একটু পরিবর্তন থাকে, আমাকে হয়তো 35 হার্জের ফ্রিকোয়েন্সি না দিয়ে হয়তো আমাকে 20 হার্জের ফ্রিকোয়েন্সি দিল, কি হয়তো 10 হার্জ দিল, কি হয়তো 60 হার্জ দিল, এরকম করতে পারে। তাহলে এই একটা অঙ্ককে ভালো করে কর, পরীক্ষাতে এই অঙ্কটাই আসবে, ডেটাটা হয়তো পরিবর্তন থাকতে পারে। তাহলে বল এই অঙ্কটা করতে গেলে আমরা কি কি স্টেপ নিয়ে এগোবো, এখন আমরা এখন কি কি স্টেপ নিয়ে এগোবো বল। 3 ফেজ ইন্ডাকশন মোটরের অঙ্ক করতে গেলে প্রথমত আমাকে কি করতে হবে, টাউ ডি ম্যাক্স এর মানটা কত সেটাকে বের করতে বলেছে, তাই তো। তাহলে টাউ ডি ম্যাক্স এর মানটা কত প্রথমে ওটা বের করতে হবে।
এখন বলতো টাউডি ম্যাক্স এর মান বের করতে গেলে আমাদের কি কি দরকার, কি কি মান আমাদের আছে জানা, আর কি কি আমাকে মান বের করতে হবে। প্রথমেই টার্গেট কর, প্রথমে আমাকে টার্গেট কর টাউডি ম্যাক্স এর মানটাকে বের করব। তাহলে টাউডি ম্যাক্স এর মানটাকে আমরা বের করতে চাই, এটা আমাদের এখন বের করব টার্গেট। তার জন্য আমাকে বলতো ইকুয়েশন থেকে কি কি মান জানা দরকার। প্রথমত ভি ফেজের মান জানা দরকার, যে মানটা বলে দেওয়া আছে, কি ভি ফেজের মান বলে দেওয়া আছে নাকি বল। আর জানা দরকার আমার R1 এর মান জানা আছে, এই প্যারামিটার থেকে দেখ R1 এর মান জানা আছে, R2 এর মান জানা আছে, যদিও এখানে R2 কে কাজে লাগেনি, X1 এর মান X2 এর মান জানা আছে। তাহলে এগুলো সব প্যারামিটার থেকেই পেয়ে যাব। কিন্তু ওমেগার মানটা কি আমাদের জানা আছে? ওমেগা এস নেই। তাহলে ওমেগা এস কথার অর্থটা কি? 2 পাই স্মল এন এস। আবার স্মল এন এস কথার অর্থটা কি? ক্যাপিটাল এন এস বাই 60। তাহলে বলতো প্রথমে আমাকে ক্যাপিটাল এন এস এর মান তো আগে জানতে হবে, তাই নয়? ক্যাপিটাল এন এস এর মানটা তো আমাকে আগে জানতে হবে। এখন ক্যাপিটাল এন এস এর মান অর্থাৎ সিনক্রোনাস স্পিডের মান আমি কোথা থেকে পাবো? 120f বাই পি। এক নম্বর কেসটাই আমি করছি। প্রথমে আমি 50 হার্জের ফ্রিকোয়েন্সি নিয়েই কাজ করছি, কারণ মোটরটাও আমার 50 হার্জেরই মোটর। তাহলে সেটাই যদি হয়, তাহলে সেই রেসপেক্টে আমার 120 ইন্টু এফ মানে 50, পোল কত আছে? 4 পোল। তার মানে সিনক্রোনাস স্পিড হচ্ছে আমার কাছে 1500 আরপিএম। তাহলে সেখান থেকে স্মল এন এস এর মান কত পাবো? 1500 কে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেটা কত হবে? পঁচিশ। 1500 কে 60 দিয়ে ভাগ করলে 25 আরপিএস। তখন কিন্তু ইউনিট হয়ে গেল আরপিএস সেকেন্ডে। এবার যদি আমি 2 পাই এনএস ইজিক্যাল টু ওমেগা এস বের করি, ওমেগা এস ইজিক্যাল টু তো আমার 2 পাই এনএস স্মল এনএস। তাহলে এবার আমার ওমেগা এস ইজিক্যাল টু 2 পাই স্মল এনএস ইজিক্যাল টু কত বেরোবে? 2 ইন্টু 3.14 ইন্টু 25। তাহলে 2 ইন্টু 25 মানে 50, তাকে 3.14 গুণ 157। 157 বলতো ইউনিট কি হবে? বল ইউনিট কি হবে? বল ইউনিট কি হবে বল। আরে এগুলো তো লিখতে হবে, এগুলো তো ভুল করলে, এগুলো তো জানিস তোরা রে, না জানা তো নস। বল একটু। কেন রেডিয়ান পার সেকেন্ড? অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউনিট কি রেডিয়ান পার সেকেন্ডই তো। এবার পেয়ে তো গেলাম এটা। এবার বল তো আমার ভি ফেজের মান কত হবে? কারণ টর্কের মান বার করতে গেলে আমার ভি ফেজ কে দরকার। বল ভি ফেজের মান কত? ভিএল বাই রুট 3 করলেই হয়ে যাবে। কি করে, কেন √3 করব? ভিএল বাই রুট 3
ভিএল বাই রুট থ্রিটা আমি কেন করব? স্যার 3 ফেজ আছে বলে। থ্রি ফেজ আছে বলে। স্টার কানেক্টেড আছে, হ্যাঁ বল। স্টার কানেক্টেড আছে স্যার। স্টার কানেক্টেড আছে বলে, গাদা থ্রি ফেজ আছে বলে নয়। স্টার কানেকশন, এখানে যে ডেল্টা কানেকশন দিত, যদি এটা ডেল্টা কানেকশন দিত তাহলে কি হতো? তাহলে ভিএল বাই রুট থ্রি হতো। ইকুয়াল হতো স্যার। ভুলে যাচ্ছিস কেন? ভুল তোরা কিন্তু এই জায়গাতেই করবি। দেখ ভালো করে সবসময় মনে রাখবি, কিন্তু আবার বলছি, ডেল্টা যদি থাকতো তাহলে ভিএল আর ভি ফেজ এরা সমান সমান। স্টারের ক্ষেত্রে কি হয়? ভিএল ইজিক্যাল টু হয় রুট থ্রি ভি ফেজ। তাহলে আমাকে তো ভি ফেজের মান বার করতে হবে। তাহলে ভি ফেজ ইজিক্যাল টু কি হবে? এখান থেকে ভিএল বাই রুট থ্রি হবে। তো এটা মনে রাখবি সবসময়। যদি ডেল্টা দিত তাহলে ভিএল এর ভি ফেজের মানটা কত হতো? ভিএলই হতো, মানে সেই 415 ভোল্টই হতো। এটা ডেল্টাতে থাকলে হতো এইটা উত্তর, কিন্তু আমার স্টারে আছে যেহেতু, তাই 415 ভাজিত রুট থ্রি। আমি ভাবলাম আমি পাবো না, তোরা তারপর ভুল এখানেই করবি। দুশো 39.6 মানে 240ই ধরে নি। 239.6 ভোল্ট। বল এই জায়গাটা ক্লিয়ার হলো না হলো না বল তোদের? থ্রি ফেজেরই তো অঙ্ক করছি আমরা। থ্রি ফেজ আছে বলে নয়, আমরা তো অঙ্কটাই তো থ্রি ফেজের অঙ্ক করছি। অঙ্ক যদি ডেল্টা কানেকশনের মোটর দিত তাহলে এটা হতো ভি ফেজের মান। যেহেতু আমাকে স্টার কানেকশনের অঙ্ক দিয়েছে, ভালো করে দেখ, এই জায়গাতে মাথায় রাখবি সবসময়, যেহেতু আমার স্টার কানেকশনের অঙ্ক দিয়েছে, স্টেটর আমার স্টার কানেকশন বলে দিয়েছে, তাই স্টারের সাথে আমাকে চিন্তা করতে হবে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের সম্পর্ক কি। স্টারের সাথে আমাকে চিন্তা করতে হবে। তাহলে এবার আমার তো টাউডি ম্যাক্সের মানটা সুন্দর বের করতে পারবো। ভি ফেজের স্কোয়ার ডিভাইডেড বাই, সূত্রটা কিন্তু মনে রাখবি রে বাবা, আমি ভুল করছি, আমি ভুলে যাচ্ছি। টুয়াইস ওমেগা এস ব্র্যাকেট আর ওয়ান প্লাস রুট ওভার আর ওয়ান এর স্কোয়ার প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু তার হোল স্কোয়ার দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে ভি ফেজের মান কত পেয়েছি আমরা? 239.6 তার স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস ওমেগা এস, 2 ইন্টু ওমেগা এস, ওমেগা এস এর মান কত পেয়েছি? 157 ব্র্যাকেট আর ওয়ান এর মান কত ছিল? 0.65, 0.65 প্লাস রুট ওভার 0.65 তার স্কোয়ার প্লাস এক্স ওয়ান 0.95, 0.95 প্লাস 1.43 তার স্কোয়ার। ক্যালকুলেট কর, কেউ একজন ক্যালকুলেট কর। আমার তো ভুল হতে পারে ক্যালকুলেশন। স্যার ওইখানে 3 ইন্টু হবে স্যার। বলতো কোনটা বল? ওই 3 ইন্টু ভিপি স্কোয়ার স্যার, মানে ফেজ ভোল্টেজ স্কোয়ার স্যার।
ও আরে এখানে 3 আছে তো। হুম। তাহলে দেখ, এত বড় ক্যালকুলেশন কিন্তু একবারে করতে যাস না কখনো, পার্টে পার্টে করবি। এত বড় ক্যালকুলেশনটা সবসময় কিন্তু পার্টে পার্টে করবি। তাহলে এটাকে প্রথমের উপরেরটা করি, 239.6 তার স্কোয়ার করে যেটা হলো ইন্টু 3 হচ্ছে আমার 17, 22, 24.48। 17, 22, 24.48 ডিভাইডেড বাই 2 ইন্টু 157 মানে হচ্ছে 314, 0.65 प्लस इंटू हो जाएगा 0.65 का स्क्वायर इक्वल टू 0.4224, 0.4225 प्लस 0.95 प्लस 1.43 যেটা হলো তার স্কয়ার ইজ ইকুয়াল টু 5.664, 5.664 17, 22, 24.48 divided by 314, 0.65 plus 664 plus হচ্ছে 0.4225 যেটা হলো 6.08, 6.09, 6 তার তো রুট হবে তো, রুট 0.467, 2.47, 2.47 17, 22, 24.48 plus 0.65 equal to এটা হলো তার সাথে গুণ হচ্ছে 314 দিয়েছে 978.7879, 978.79 is equal to 17, 22, 24.48 বাচিত 978.79, 175.95, 175.95 নিউটন মিটার। টর্ক যেহেতু নিউটন মিটার উত্তর। এটা হলো 1 নম্বর উত্তর। তোরা কেউ করলি? তাহলে এটা হলো আমার কাছে ম্যাক্সিমাম টর্কের মান। এবার এই মোটরটার ম্যাক্সিমাম টর্কটা তো পেয়ে গেলাম, তাহলে ম্যাক্সিমাম টর্কে কত স্পিডে ঘুরবে সেটা আমাকে বার করতে হবে। এবার এনআর এর মান বার করতে হবে। তাহলে ম্যাক্সিমাম টর্ক অবস্থায় মোটরের রোটেশনাল স্পিড বার করতে হবে। তাহলে এন আর আমাকে বার করতে হবে কখন, না তো ম্যাক্সিমাম টর্ক অবস্থায়। তাহলে সূত্রটা হবে নিশ্চয়ই এনএস ইন্টু 1 মাইনাস এস, কিন্তু স্লিপটা আমি কখন নেব, ম্যাক্সিমাম টর্ক অবস্থায় স্লিপ ভ্যালু মানে এস এম এর ভ্যালুটা। তাহলে বলা আমাকে প্রথমে আগে এস এম এর মান বার করতে হবে। তাহলে আমাকে এখন এস এম এর মান আগে বার করতে হবে, তবেই তো এনআর এর মান পাবো।
এটার মান না বার করলে সেই মানটা যতক্ষণ না আমি এখানে বসাবো ততক্ষণ কি এটাকে পাবো? তাহলে এনআর এর এসএম এর মানটা কি আগে বের করি। এসএম এর মান বের করার ফর্মুলা কি বললাম? R2 divided by root over R1 square plus X1 plus X2 whole square. R2 divided by R1 square plus root over root x1 plus x2 তার হোল স্কয়ার। R2 এর মান কত ছিল? 0.35 0.35 divided by root over R1 square মানে 0.65 তার স্কয়ার plus x1 plus x2 0.95 plus 1.43 তার স্কয়ার। আচ্ছা এই জায়গাটার হিসাবটা রাখলে ভালো করতাম রে। এই যে হিসাবটা রাখলে পেয়ে যেতাম। জিরো পয়েন্ট থ্রি ফাইভ এই হিসাবটা কোনটা পাবো বলতো? এই হিসাবটা দেখ এইখান থেকে পাবো, তাই নয়? এখান থেকে দেখ পেয়ে যাবো। তাহলে ওই হিসাবটা মানে এই হিসাবটা, এই হিসাবটা মানে হচ্ছে এইটা, এটাই তো 2.47। তাহলে 2.47 0.35 ভাজিত 2.47 0.14 আছে, তাহলে 142 নিয়ে নিই। স্লিপের মান পেয়ে গেলাম এসএম এ। তাহলে এবার এনআর এর মান পেয়ে যাব। দেখ এটা তো হলো, পরবর্তীটাই আমার বলবো যে কি করে করবি তোরা। ওয়ান মাইনাস 0.142 এটা হলো ইন্টু 1500 1287 আরপিএম। তাহলে এই মোটরটা ঘুরবে 1287 আরপিএম এ। দেখি মিললো? মিলে গেছে, 1287 আরপিএম এ ঘুরবে। এটা গেল কখন? যখন মোটরটা আমার 50 হার্জে চলছে। সেই অবস্থায় মোটরের সবকিছু পেলাম, এই দুটোর মান পেলাম। এবার আমি মোটরটাকে 35 হার্জে নিয়ে যেতে চাই, স্পিড পরিবর্তন করার জন্য ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি। তাহলে এবার আমার মোটর 35 হার্জে রান করবে। বল কিভাবে এবার এগোবো, কিভাবে এগোবো তোরাই বল। ভি ফেজের মান কত বল। আবার 35 হার্জে যখন নিয়ে যাব মোটরটাকে, তখন তো আবার টাউডি ম্যাক্সের মান বের করব, তাই তো? আবার তো আমি টাউডি ম্যাক্সের মানই বের করব। তাহলে সেই ইকুয়েশনে তো আমার আছে 3i ভি ফেজ প্রথমেই আছে, তার স্কয়ার ডিভাইডেড বাই 2 ওমেগা এস ইন্টু বড় ব্র্যাকেট R1 প্লাস রুট ওভার R1 এর স্কয়ার প্লাস x1 প্লাস x2 তার হোল স্কয়ার ব্র্যাকেট। বল কোন জায়গার মানের পরিবর্তন আসবে? ওমেগা এস স্যার, শুধুমাত্র। শুধুমাত্র ওমেগা এস। ঠিক করে বুঝে বল। আর কিছু?
আমরা তো জানি ওমেগা এস ইজিক্যাল টু, এটা তো জানি যে ওমেগা এস কথার অর্থ রয়েছে 2 পাই এনএস। আবার সেখান থেকে দেখতে পাচ্ছি স্মল এনএস মানে হচ্ছে ক্যাপিটাল এনএস বাই 60। আবার ক্যাপিটাল এনএস কথার অর্থটাই হচ্ছে 120 এফ বাই পি। তাহলে ফ্রিকোয়েন্সি প্রথমত এখানে চেঞ্জ হবে, যার ফলে এনএস এর মান চেঞ্জ হবে। এনএস এর মান চেঞ্জ হওয়া মানে এটাও চেঞ্জ, এটা চেঞ্জ মানে এটা চেঞ্জ, এটা চেঞ্জ মানে ওমেগা এস চেঞ্জ, তাই তো? এই হিসাবেই তো বললি কথাটা। হ্যাঁ স্যার। বেশ, আর কিছু পরিবর্তন আসবে না তো? আবার না লক্ষ্য স্যার। করে দেখ, ভালো করে লক্ষ্য করে দেখ, আর কিছু পরিবর্তন আছে নাকি দেখে নে। তাও আবার দেখে নে ক্লিয়ার ভাবে। আর কাউরি কোনো মতামত? আর কাউরি কোনো মতামত? দেখলি তো ভুল তোরা কেমন করবি, কেন করবি সেই জন্যই বললাম, আমার এত কষ্ট করে আমি এই জায়গাটাকে করলাম যে এই জায়গাতে তোরা ভুলটা এসে করবি। আমি যদি এই স্টেপটা করে ছেড়ে দিতাম, যে বলতাম যে 35 হার্জ যেটা তোরা করে নিস, তাহলে ভুলটা তোরা এখানেই করবি। আমি তো বলতেই পারতাম যে এতটা খাটলাম, তাহলে বাকিটা তোরা খেটে নিবি, 35 হার্জের হিসাবটা তোরা করে নিবি, তাহলে তো একইভাবে হিসাব করতে পারতিস তোরা, হতো না? তোরা তো পেরে যাবি তাহলে। কিন্তু তবু বলছি ভুলটা তোরা এখানেই করবি। কেন করবি দেখ, প্রথমত তো এর মানটার পরিবর্তন হবে, ঠিক আছে আমি মানছি, তাহলে এই মানটার পরিবর্তন যেটা হবে সেটাকে আগে করে নি। তাহলে এখন ওমেগা এস এর মান কত হবে সেটাকে বের করার জন্য আমাকে আগে বের করতে হবে ক্যাপিটাল এন এস, যার মান হচ্ছে 120 এফ বাই পি, যেখানে হচ্ছে 120 ইন্টু 35/4। তাহলে তোরা যেটা বললি আগে সেই কাজটাকে কমপ্লিট করে নি। 120 ইন্টু 35 ইজিক্যাল টু যেটা হলো ভাজিত 4, মানে 1050, 1050 আরপিএম। তাহলে সেখান থেকে আমি একবারই ওমেগা এস ইজিক্যাল টু করে দিচ্ছি, যে 2 পাই ক্যাপিটাল এনএস তাকে 60 দিয়ে ভাগ করলে তো হয়ে যাবে, তাহলে স্মল এনএস পেয়ে যাচ্ছি ওখান থেকে। তাহলে 2 ইন্টু 3.14 ইন্টু 150/60। বলে যেটা বুঝতে পারলি তো, না পারিস নি আবার কেউ বল। একশো 9.9 ওমেগা এর মান হলো এখন 109.9 রেডিয়ান পার সেকেন্ড। আগের দেখ ওমেগা এস এর মান ছিল 157, আগে ওমেগা এস এর মান কত বেরিয়েছিল আমাদের? 157। সেখান থেকে ওমেগা এস এর মান পরিবর্তন হয়ে গেল 109.9। তাহলে ওমেগা এস এর মান পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। বল ভি ফেজের মান কত হবে? ভি ফেজের মান কত হবে বল? এই জায়গাটা যে বলতে পারবি সে জানবো হ্যাঁ বুঝতে পেরেছিস। ভি ফেজের মান আগে কত পেয়েছি সেই সাপেক্ষে বল এখনকার বর্তমান ভি পেজের মান কত? এটা যে বলতে পারবে ঠিক সেই জানবো হ্যাঁ পাওয়ার ড্রাইভ বুঝতে পারছিস।
তো এখানে তো অন্য কিছু বলা নেই, তো সেম হওয়ার কথা। আছে বলা, এই কথাটা কি বলা আছে? গুরুত্বটা এখানে। বলতো যখন আমার 50 হার্জে চলছিল মোটর, 50 হার্জে যখন মোটর চলছে, সেই অবস্থায় V/F রেশিওটা কত ছিল বল? V/F রেশিওটা কত ছিল? ভোল্টেজ ছিল কত? ভোল্টেজের মান কত বার করলাম? 239.6, তাই তো? ফ্রিকোয়েন্সি কত ছিল? 50। তাহলে V/F রেশিওটা কত ছিল? 239.6 ভাজিত 50, 4.792, 4.792। এটা তো ছিল V/F রেশিওর মান, ঠিক? এবার যখন আমি 35 হার্জে নিয়ে এলাম, 35 হার্জে যখন মোটরকে নিয়ে এলাম ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, আমাকে তো তখনও তো V/F রেশিওটাকে সে আগের ভ্যালুতেই মেনটেন করতে হবে, কনস্ট্যান্ট। কত মেনটেন করতে হবে? 4.792 মেনটেন করতে হবে। V/F রেশিওটাকে 4.792 মেনটেন করতে হবে। তবেই তো আমার এই কথাটা প্রযোজ্য হবে। বল, ভালো করে বুঝে বল এবার। তবেই তো আমার এই কথাটা প্রযোজ্য হবে না হবে না? বুঝতে পারলি কি পারলি না বল? হ্যাঁ স্যার, বুঝতে পেরে গেছি স্যার। তাহলে এই কথাটাকে প্রযোজ্য করাতে গেলে আমাকে তো V/F রেশিওটাকে তো আগের ভ্যালুতেই মেনটেন করতে হবে। কিন্তু এখন আমার বর্তমান ফ্রিকোয়েন্সি হচ্ছে 35, তাহলে V/35 ইজিক্যাল টু 4.792, এটা মেনটেন করতে হবে। তাহলে সেখান থেকে ভি ফেজের মান বেরোবে কত? 4.92 ইন্টু 35, এটা হবে না? তার মানে 4.792 ইন্টু 35 ইজিক্যাল টু হবে 166.67, 166.67 ভোল্ট। বুঝতে পারলি? তাহলে এখনকার ভি ফেজের মান আমাকে করতে হবে 166.67 ভোল্ট। বুঝতে পারলি? ক্লিয়ার হলো জায়গাটা না হলো না বল? কার বাকি থাকলো বুঝতে? কেউ বুঝতে পারিসনি বল? যেটা নিয়ে আমি দুদিন ধরে চেঁচাচ্ছি, যে এই ভ্যালুটাকে আমাকে মেনটেন করতে হবে কনস্ট্যান্টে। ফ্রিকোয়েন্সিকে যখন পরিবর্তন করছি, কমাচ্ছি, ভোল্টেজকেও কমাতে হবে, তবেই তো কনস্ট্যান্ট ভ্যালুটা, এই রেশিওটা মেনটেন হবে কনস্ট্যান্টে। তাহলে এটা হয়ে গেল আমার এখন বর্তমান ভি ফেজের মান। বলতো এবার আর কিছু পরিবর্তন হবে? আমাকে আর কিছু পরিবর্তন করতে হবে এই জায়গাতে? আর কিছু পরিবর্তন হবে না স্যার। হবে না তো? ঠিক করে বুঝে বল। আমি এখনো বলছি, ঠিক করে বুঝে বল। ভুল তোরা করবি তো, আমি জানি তো, সেই জন্যই তো অঙ্কটা বোঝানোর জায়গা এই জায়গাটা। তো অঙ্কটা সহজ অঙ্ক, শুধু এই 3টে ফর্মুলাকে মনে রাখলেই তো অঙ্ক হয়ে যাবে। আর কোনো জায়গায় ভুল করার নেই তো? ভালো করে দেখ, x1 x2 মানে তো রিয়াক্ট্যান্স, এক্স মানে তো রিয়াক্ট্যান্স, যার ফর্মুলাটা কি?
মনে পড়লো? হ্যাঁ স্যার। তাহলে ফ্রিকোয়েন্সিকে আমি যখন পরিবর্তন করছি রিঅ্যাকট্যান্সের মান পরিবর্তন হবে না? আগে রিঅ্যাকট্যান্স ভ্যালুটা কি থাকবে? ওই রিঅ্যাকট্যান্স ভ্যালুটা কি থাকবে? আর বল, আমি না কয়েলকেও চেঞ্জ করছি না, মানে ইন্ডাকট্যান্সও চেঞ্জ হচ্ছে না। 2 পাই সে তো নিউমেরিক ভ্যালু, সেও পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমি তো ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করছি, তাহলে তো এক্স এর মানও তো পরিবর্তন হবে। এখন দেখ, এই জায়গা থেকে তো আমরা বলতে পারি এক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সির সাথে রিঅ্যাকট্যান্সের একটা সমানুপাতিক সম্পর্ক, মানে ঐকিক নিয়মের সম্পর্ক। তাহলে আগের বার 50 হার্জে x1 এর মানটা 50 হার্জে কত ছিল? 50 হার্জের রেসপেক্টে x1 এর মান কত ছিল? 0.95, 0.95। এটা আগের 50 হার্জের রেসপেক্টে ছিল। এখানে যে মানগুলো বলে দেওয়া আছে অঙ্কতে যে প্যারামিটারের মানগুলো বলে দেওয়া আছে, বলে দেওয়ার আগেই দেখ বলে দিয়েছে মোটরটা 50 হার্জের মোটর। তাহলে সেই রেসপেক্টে তো এই প্যারামিটার গুলো বলে দেওয়া আছে। তার মানে প্যারামিটার গুলো যা মান বলা আছে সব 50 হার্জের রেসপেক্টে। কিন্তু আমি যখন সেই ফ্রিকোয়েন্সিটাকে স্পিড চেঞ্জ করার জন্য যখনই ফ্রিকোয়েন্সিটাকে পরিবর্তন করছি, রিঅ্যাকট্যান্স মানগুলো তো পরিবর্তন হয়ে যাবে। আর সম্পর্ক দেখতে পাচ্ছি কি? সমানুপাতিক সম্পর্ক, মানে ফ্রিকোয়েন্সিকে যখনই আমি চেঞ্জ করব, কমাবো, রিঅ্যাকট্যান্সের মানও কমে যাবে। এবং সমানুপাতিক সম্পর্কে, সমানুপাতিক সম্পর্ক মানে ঐকিক নিয়মেই পরিবর্তন হবে। তাহলে 50 হার্জের রেসপেক্টে রিঅ্যাকট্যান্স হচ্ছে এত, তাহলে একে কত? 0.95 বাই 50। তাহলে 35 হার্জে কত? 0.95 ইন্টু 35 ডিভাইডেড বাই 50। এটা হবে এখন বর্তমানে x1 এর মান 0.95 ইন্টু 35 ইজিক্যাল টু যেটা হলো ভাজিত হবে 50, যেটা 0.665, 0.665 ওহম। ঠিক একইভাবে x2 সেটাও তো পরিবর্তন হবে। তাহলে 50 হার্জে x এর মান, x2 এর মান কত ছিল? 1.43। একে কত হবে? 1.43 ভাজিত 50, তাহলে 35 এ কত হবে? 1.43 ইন্টু 35 ডিভাইডেড বাই 50, 1.43 ইন্টু 35 ইকুয়াল টু যেটা হলো ভাজিত 50, 1 একদম ডাইরেক্ট 1 ওহম। বল, বোঝা গেল? ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। কি রে? তাহলে এই পরিবর্তনটা তোদের মাথাতে ছিল? না তোরা এই সম্বন্ধে জ্ঞান আগে পাসনি যে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে সাথে রিঅ্যাকট্যান্স পরিবর্তন হবে? এই নলেজ কি তোদের মাথাতে আগে দেওয়া হয়নি? হয়েছিল স্যার। সেই নলেজ তো 3rd সেমিস্টারে পেয়েছিস। এই নলেজটা তো 3rd সেমিস্টার থেকে পেয়ে আসছিস, কিন্তু দেখ কাজে লাগাতে পারছিস না। তাহলে কখন কোনটা কোন জায়গাতে কাজে লাগতে হবে? ইঞ্জিনিয়ারিং মানে তোর একটা সেমিস্টার পড়লি মানে পরের সেমিস্টার সেটা ভুলে যাওয়া নয়। এইবার দেখ সমস্ত মান পেয়ে গেলি, এবার তো টাউ ডি ম্যাক্স এর মান বের করতে পারবো। কিন্তু বলতো রেজিস্ট্যান্সের মান কি আর পরিবর্তন হবে? না। রেজিস্ট্যান্সের মান কি পরিবর্তন হবে? আমরা ফর্মুলাতে যত জায়গায় রেজিস্ট্যান্সকে কাজে লাগিয়েছি তাদের মানের কোনো পরিবর্তন হবে না, কারণ রেজিস্ট্যান্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি, তার সাথে ফ্রিকোয়েন্সির কোনো সম্পর্ক নেই। তাহলে এবার টাউ ডি ম্যাক্স এর মান বের কর।
টাউ ডি ম্যাক্স এর মান হচ্ছে আমার 3i ভি ফেজের স্কয়ার ডিভাইডেড বাই 2 ওমেগা এস ইন্টু ব্র্যাকেট r1 প্লাস রুট ওভার r1 এর স্কয়ার প্লাস x1 প্লাস x2 তার হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। এবার মান বসা, ক্যালকুলেট কর তোরা, তোরা একজন ক্যালকুলেট করবে, আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে 3 ইন্টু ভি পেজ কত পেয়েছি 166.67 তার স্কয়ার ডিভাইডেড বাই 2 ওমেগা এস ইন্টু ওমেগা এস এর মান কত পেয়েছি 109.9 ব্র্যাকেট r1 মানে r1 এর মান কত ধরেছিলাম আগে 0.65 প্লাস রুট ওভার 0.65 তার স্কয়ার প্লাস x1 এর মান এখন বর্তমানে পেলাম কত 0.665 আর x2 এর মান পেলাম 1 দিয়ে স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। এবার হিসাবটা তোরা কর, আগের হিসাবটা আমি করেছি, এবার তোরা কর, তো হিসাব করে বল কত হচ্ছে। চলে এসছো তুমি, চলে এসছো? এই হিসাবটা এবার তোরা কর, কে করছিস হিসাবটা করে বল, করছিস কেউ? আগে 175 ছিল, এটা দেখবি আসবে 157.38 নিউটন মিটার। তারপরে এখানে দেখবি এসএম এর যে মান যেটা আসবে, এসএম এর মান আসবে 0.1957, সেখান থেকে আমার রোটেশনাল স্পিড এনআর যার মান আসবে 844.5 মানে 845, এই মানটা আসবে। তোদের এর পরবর্তী নেক্সট আমি কাজ দিচ্ছি, তোদের যেটা হোম টাস্ক থাকলো এখানে, যদি আমার ফ্রিকোয়েন্সির মান থাকে 10 হার্টজ, তাহলে সেই অবস্থায় 1 নম্বর টাউ ডি ম্যাক্সের মান কত হবে এই মোটরটাতেই, আর 2 নম্বর এন আর এর মান কত হবে বের করবি। উত্তরটা আমি তোদেরকে বলে দিচ্ছি, দেখ উত্তরটা হবে এটা আসবে 75.3 নিউটন মিটার, আর এন আর এর মান আসবে 169.8 আরপিএম মানে অ্যাপ্রক্স 170 আরপিএম। এই উত্তরটা আসবে, তোরা মেলাবি। এটা তোদের হোম টাস্ক থাকলো, এই পুরো ক্যালকুলেশনটা তোরা করে আমাকে পাঠাবি, পুরো ক্যালকুলেশনটা করে আমাকে পাঠাবি, সবাইকে বলছি পাঠাবি।
এর পুরো ক্যালকুলেশনটা কিন্তু সবাই পাঠাবি। বোঝা গেল? এই অঙ্কটা কিন্তু পরীক্ষাতে আসবে, রেডি থাক করার জন্য। এই অঙ্কটা পরীক্ষাতে করার জন্য একদম রেডি হয়ে যাবি আগে থেকে। বেশ, ঠিক আছে, এটুকু কর তাহলে। ঠিক বুঝতে পারলি তো? রমেন, মাথায় ঢুকলো তো?